সাংবাদিক বন্ধু এবং প্রেস মিডিয়াদের প্রতি প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে সামান্য দু চারটে কথা আমি অনুরোধ জানাবো। অন্য প্রসঙ্গ টেনে প্রশ্ন করে লাভ নেই। মূল একটি বিষয় নিয়ে বলতে চাইছি যে বাবরি মসজিদের বিষয়ে মুর্শিদাবাদের জনৈক ব্যক্তি বলা যাবে না, রাজনৈতিক নেতৃত্ব, তিনি এমন কিছু বাক্যবান করেছেন যেটা মানুষের মনের মধ্যে কিন্তু এবং কেন তৈরি হয়েছে। সেই উপলক্ষে বাংলায় আমাদের একটা দায়িত্ব আছে সাংগঠনিকভাবে জমিয়ত উলামা হিন্দের। আমরা কোনো সময় উত্তেজনা প্রবণ হয়ে কাজ করি না। কাজ করার আগে ভাবি, কাজ করার পরেও ভাবি, যাতে মানুষের জনগণের বা ক্ষতি এবং কোনোভাবে কোনো সমস্যার সৃষ্টি না হয়। মসজিদ হলো আরবির চারটি অক্ষর, মিম, সিন, জিম, দাল, এটি বাক্য। এই পূর্ণতায় মানে এর অর্থ বা লক্ষ্য হলো যে স্থানে আল্লাহর জন্য কপাল, নাক, মুখমণ্ডলকে উৎসর্গ করে সেজদা করা হয় তাকে মসজিদ বলে। এবং সেই সূত্রে আমাদের কাছে, মুসলমান সমাজের কাছে মসজিদ হলো পবিত্র স্থান। আমরা যেটা মিডিয়ার মাধ্যমে দেখেছি, শুনেছি বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, মুর্শিদাবাদের সেই জনৈক নেতা বলেছেন যেখানে একটা বাবরি মসজিদ নাকি মুর্শিদাবাদে হবে। এবং সেই নিয়ে এটাও দুঃখের সঙ্গে বলতে হয়, গদি মিডিয়ারা এমন জায়গায় আকাশে তুলে দিয়েছেন, বিভিন্ন খবর সংস্থা যারা সঙ্গে যুক্ত, মনে হচ্ছে যে না 6 ডিসেম্বর বাংলায় কিছু একটা বিস্ফোরণ হয়ে যাবে। এই একটা সেন্টিমেন্ট তৈরি করে আবহাওয়াটাকে একটা কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা যেহেতু সরকারে থাকা সত্ত্বেও জমিয়ত উলামা হিন্দ একটা দায়িত্বশীল সংগঠন, এই কারণে আমরা চেয়েছি এ বিষয়ে সামান্য কিছু ব্যাখ্যা আপনাদের দিই। মুর্শিদাবাদ জেলায় রিজিনগর এবং বেলডাঙ্গা এলাকার প্রতিনিধিরা এসেছিলেন। এরা আমাদেরকে অনুরোধ করছিলেন যে সাহেব আপনি জমিয়তের পক্ষ থেকে কিছু বলুন, মানুষকে কি সন্দেশ দেব। ওখানকার বড় বড় মাদ্রাসা ইমাম বা যারা আলেম সমাজ, বলে আপনারা কি বলছেন। বলে আমরা এর সূত্র খুঁজে পাচ্ছি না যে বাবরি মসজিদের বিষয় নিয়ে এইভাবে তুলকামালের কি প্রশ্ন আছে। আমাদের বক্তব্য, মসজিদ আছে, মসজিদ হবে, মসজিদ থাকবে, কিন্তু 6 ডিসেম্বরকে কেন্দ্র করে প্রেস মিডিয়ায় মানুষের কাছে হাইলাইট হয়ে বাংলায় একটা অশুভ পরিস্থিতি তৈরি করবে, এটা কিন্তু কোনোভাবে আমরা মেনে নিতে পারবো না। আমি জানি বাবরি মসজিদের বিষয়ে 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন ছিলেন না মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি কলকাতায় রাস্তায় নেমেছিলেন, আশ্বস্ত করেছিলেন যে আমরা দাঙ্গার পক্ষে নই, আমরা সম্প্রীতি এবং ভালোবাসার পক্ষে। এটা যারা জানেন, আমি বললাম কেন, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী এবং তার এই অ্যাটিটিউডটা, মনোভাবটা মানুষের সামনে এসেছে। মসজিদকে কেন্দ্র করে, বাবরি মসজিদকে কেন্দ্র করে নতুনভাবে যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে, এটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা রাজনৈতিক একটা চক্রান্ত। বিজেপির কিছু নেতা, আরএসএস এর নেতারা বলছেন 1 কোটি টাকা নাকি তার মাথার মূল্য দেওয়া হবে। কোথায়
মুর্শিদাবাদ, কোথায় নেতা সেখানে টিপ্পনি আসছে আরএসএস বিজেপির হেডকোয়ার্টার থেকে। তো এই যোগটা আমার মেলাতে পারছে না, যোগটা কোথায়? অনেকেই মসজিদ বানান, অনেকেই এই লিঙ্কে আমাদের ধারণা হচ্ছে ওই ব্যক্তিকে কে হয়তো পরিচিত করেছেন। এর দ্বারাই মুসলমান সমাজের খুব লাভ হবে, কিছু হবে বলে আমি মনে করি না। মুসলমান সমাজের লাভদায়ক কোনো বিষয় এটা নয়, এটা পরিষ্কার। আর দেজিনগর বেলডাঙ্গা এলাকায় গ্রামে গ্রামে একটা দুটো পাঁচটা, কোনো জায়গায় 10টা মসজিদ রাস্তার ধারেও আছে, গ্রামের ভিতরেও আছে। মসজিদ নামাজের জন্য, যারা 5 বারের নামাজ পড়েন তাদের জন্য, ধর্মীয় আচরণ, পবিত্র হলে কোরআন, পবিত্র হাদিস বা ইসলামী শিক্ষার জন্য মসজিদ ব্যবহার হয়। মসজিদ রাজনীতির জন্য নয়, রাজনীতির ঊর্ধ্বে মসজিদ। নিঃসন্দেহে আমরা দুঃখিত যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, শহীদ হয়েছে। জোর করে ধরুন কোর্টের আশ্রয় নিয়ে কেন্দ্রের এনডিএ সরকার মন্দির বানিয়েছেন। আমরা সুবিচার সুপ্রিমের কাছে পাইনি, এটা খুব সত্য কথা। জাজমেন্টের কপি আপনারাও পাবেন, আমরাও পেয়েছি। 1000 বার এই ডিভিশন বেঞ্চ মসজিদ 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 বলে তাদের বক্তব্য রেখেছেন, বলেছেন। বিচারের সময় তারা বললেন মানুষের বিশ্বাসের উপরে আমাদের কিছু করার নেই সাহেব, আমরা এখানে হেরে গেলাম, আমরা মন্দিরের স্বার্থে রায় দিলাম। এটা তারা করেছেন, আমরা বিচার পাইনি, এটা একটা দিক। মন্দির হয়েছে, বিজেপি সরকার করেছেন, এটা আর একটা দিক। কিন্তু তাকে নিয়ে পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে আবার একটা নতুন বাতাবরণ 33 বছর পরে কেউ তৈরি করে হিংসাত্মক অবস্থা তৈরি করবেন, এটা মেনে নেওয়া যাবে না। বাংলার সংস্কৃতি সভ্যতা, অসংখ্য মন্দির এখানে আছে, অসংখ্য মসজিদ আছে, গির্জা আছে, ওই থান আছে আদিবাসীদের, নিজের নিজের জায়গায় আছে। কিন্তু আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাবো, বাংলার মানুষ শান্তিতে থাকুন। মুর্শিদাবাদের মানুষদের বলবো, এই অপ্রিয় বিষয়ে নাক গলিয়ে লাভ নেই। নিজের নিজের জায়গায় শান্ত থাকুন, 5 জনকে বলুন শান্তিতে বসবাস করুন। এই নিয়ে কেওয়াস তৈরি হবে, হই হুল্লোড় হবে, পুলিশ এসে ধস্তাধস্তি হবে, আমাদের নাক কাটবে। মসজিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মসজিদের বিষয়ে যারা ধর্মীয় শিক্ষা সংস্কৃতির আপনার বিশারদ, তারা বলে দেবেন মসজিদ কোথায় হয় বা না হয়, কেমনভাবে হয়। মসজিদ তৈরি করার ক্ষেত্রে এখানে কোনো সম্পর্ক নেই। বাবরের নামে যদি কেউ বাবরকে ভালোবাসেন, অনেক কিছু করার আছে। একটা সেন্টিমেন্ট ইস্যু তৈরি করে দৃষ্টি আকর্ষণ করা এবং তার থেকে বাংলাকে অশান্ত করা, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করা। এই কারণে আমরা এসব পদক্ষেপকে সমর্থন করি না। শান্তিপ্রিয় মানুষ আমরা যেমন আছি তেমনি থাকবো, কেউ যেন বিভ্রান্তের শিকার না হয়। এই হলো তার বিরুদ্ধে আপনি যার নাম উল্লেখ না করে নির্দিষ্ট একজনের কথা বলছেন, এই কথা বলতে আমরা শুনেছি হুমায়ুন কবির, এবং তিনি আপনার দলেরই একজন বিধায়ক। তাহলে আপনার দল কোনো ব্যবস্থা নিল না কেন? আমার বক্তব্য, আমি দলের কেউ কাটা নই ভাই। আমি দলের কিং মেকার নয়, পলিসি মেকার নয়। দলের পক্ষ থেকে কিছু বলার জায়গায় দল আমাকে দেয়নি, আমি সেটা নিতেও চাই। আমার সংগঠন সারা ভারতবর্ষে, আমরা বিচার বিবেচনা করি, অশান্তির শান্তির কথা ভাবি, পরিবেশের দূষণের কথা ভাবি। এটা সেই প্রেক্ষাপটে আমি আপনাদের না, তার মানে এটা আপনি যেটা বললেন, মানে আপনার কথাকে ধরে নিয়েই বলছিলাম, মানে সরকার মানে দলের কোনো অবস্থান নয়, মানে শুধু জমিয়ত উলেমা, জমিয়ত উলেমা বলছে আমি দলের মন্ত্রী, এটা তো আদায় করা যাবে না। প্রথম জমিয়ত উলেমা বলছে, পরে মন্ত্রিত্ব এটা তার সঙ্গে মানে লাগিয়ে দেবেন। কিন্তু আমি আপনাদের বলছি, জমিয়ত উলেমা তার গার্জেন,
জমিয়ত উলামা হিন্দ অ্যাজ এ গার্জিয়ান আমরা বলতে বাধ্য, কোনো কাল যদি কোনো অশান্তি তৈরি হয় আমিও ভুগবো, আপনিও ভুগবেন, রাজ্যবাসী ভুগবে। আপনার এটা কথা কি দলের কথা? এটাও কি দলেরই কথা? আপনি যে কথা আমি কি করে বলবো? বলি আমি একজন মন্ত্রী, একজন এমএলএ, 100% আমি মনে করছি যে এটা পলিটিক্যালি তিনি করছেন। দলের স্ট্যান্ড কি দল বলবে। আমি দলের বিষয়ে এটা পরিষ্কার যে দলের ওই জায়গায় আমি নেই। আমি জমিয়তের সংস্থা করি, সবাই জানেন, সুখে দুঃখে আমরা থাকি, মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে। দল কি বলছে সেটা ভাবে, কিন্তু তার থেকে এটা ভাবে জমিয়ত কে বলছে, আলেম সমাজ কি ভাবছে, ধর্ম বিশারদরা কি ভাবছে। বিষয়টা যেহেতু আগে হলে হয়তো এই প্রশ্নগুলো আসতো না, হ্যাঁ। ইতিমধ্যেই কিন্তু হুমায়ুন কবির বারবারই বলেছেন যে দলের মধ্যে থেকেও কিন্তু মুসলিম সমাজ বঞ্চিত, এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বাবরি মসজিদের এইটাকে কেন্দ্র করে। তাহলে কি আপনারা বলছেন আমি আমি যে শৃঙ্খলা রক্ষা কমিটি আমি বলি দেখুন, সব কাজ সরকার করতে পারে না, পারবেও না। আমি মিডিয়ার সামনে বলছি, আজকে মুখ্যমন্ত্রী বললেন 7 গুণ সংখ্যালঘুদের বাজেট বেড়েছে। কত? 7 গুণ, যা ছিল 11 সালের পর থেকে 7 গুণ। বোধহয় 4,50,00,000 মুসলিম ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে। আমি দলের পক্ষে বা মুখ্যমন্ত্রীর পক্ষে এরকম কোনো বিবরণ এখন দেব না। আমি খুব পরিষ্কার কথা বলছি, মুসলমানের সমস্যা আছে, তার অবসান হতে হবে, আমি একমত। কিন্তু তার অর্থ এই নয় যে খুঁচিয়ে বরণ তুলে এমন পরিবেশ তৈরি করব যে বাংলা দূষিত হবে, সংস্কৃতি দূষিত হবে, এটা খুব মারাত্মক। এটা যদি রেজিনগর বেলডাঙ্গার মধ্যে সীমিত থাকতো, প্রেস হাইলাইট করে এমন জায়গায় তুলে দিচ্ছে মনে হচ্ছে দুনিয়া উল্টে যাচ্ছে, এটা খুব বিপজ্জনক। আমরা দেখেছি জঙ্গি, খুব পরিষ্কার কথা। আমরা নিঃসন্দেহে কেউ চাইবো না কোথাও একটা গোলমাল হোক, অবুঝ মানুষ কেউ রাস্তায় বেরোবে, সংঘর্ষ হবে পুলিশের সাথে, সংঘর্ষ হবে আর কারোর সাথে, সেটা যদি ছড়িয়ে যায় বাংলার ক্ষতি। পুলিশের এসডিপিও কেও হুমকি দিয়েছেন যদি আমি বলি শোনেন, সকলের চিন্তা ভাবনা সমান নয়। কেউ বলবেন মারবো, কেউ বলবেন দেখে নেবো, একথা বলতে পারে। সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখে নেবার আগে ভাববো যে আমার ক্ষমতা আছে না নেই। আইন মেনে চলা একদিক, আইন ভঙ্গ করা আরেক। বলছি এখানে একটা প্রশ্ন, আপনি বলছেন আপনার সংগঠন এবং সরকারকে আলাদা করা যাবে না, যেটা আমি পরিষ্কার বলছি। এখানে কেন এই বিষয়টা বলছি, তার কারণ হচ্ছে যে হুমায়ুন কবির তিনি নিজে কিন্তু ইতিমধ্যে বলেছেন তিনি ওই দিন রাস্তায় থাকবেন, তিনি হুঁশিয়ারিও দিয়েছেন। তাহলে বলুন, আপনি অশান্তির একটা আশঙ্কা করছেন। আমি বলি দল তার প্রতি কি স্টেপ নেবে না নেবে দলের, আপনারা কি স্টেপ? আমি বলে দিই আমার স্টেপ আপনাদের সামনে দিচ্ছি, এটা বাংলায় যাবে, আপনি কতটা দেবেন জানি না। আমাদের নিজস্ব চ্যানেল আছে, চেন আছে, প্রায় ধরুন 1,30,000 মেম্বারশিপ আছে জমিয়ত উলামা হিন্দের। আমি কথা শুনুন, আমি বলছি আমাদের আস্থায় নামার দরকার হবে, আমাদের মেসেজ এনাফ, এই মেসেজটা সারা রাজ্যে চলে যাবে। এরপরে যদি কেউ রাস্তায় নামে তার দায়িত্ব সে নিয়ে সে নামবে। মিডিয়াদের বলবো দয়া করে উৎসাহমূলক, ঝগড়ামূলক কিন্তু কথা আপনারা দেবেন না, বাংলাকে শান্তিতে থাকতে দেন। মসজিদ আছে, কত আছে আমি সেটাও জানি, তাও বলে দিচ্ছি। এই মসজিদ, বাবরি মসজিদ নির্মাণ করবেন, এর সাথে মুসলমানের কোনো সমস্যা মিটবে না, এটা ইস্যু নয়। দৃষ্টি আকর্ষণ করা প্রেসে, দৃষ্টি আকর্ষণ করা জনগণের। মুখ্যমন্ত্রীকে কি বলতে চাইছেন আজকে রাত্রে তো শুনছি থাকবেন বহরমপুর সার্কিট হাউস, এখনই বেরিয়ে গেলেন, আমি চলে যাচ্ছি মুর্শিদাবাদ, তার বহরমপুর। দল বুঝবে, তিনি বুঝবে, কিন্তু মুসলমান সমাজ টানাটানি করবে। মুসলমান সমাজ বাবরি মসজিদ কি রিলেশনে 30 বছর পর 33 বছর পরে কেন এসব বাবরি মসজিদে অপমান করা হচ্ছে? আমরা দুঃখিত, বাবরি মসজিদে ওর মন্দির তৈরি হয়েছে, দুঃখিত, বিচার পাইনি, দুঃখিত। কিন্তু তার অর্থ এই নয় যে আজকে আমি সবাইকে নামিয়ে দেব, এটা অসম্ভব। আমার জানি কাটরায় কি হয়েছিল, তাও বলে দিচ্ছি, কে ছিলেন সেটা আমি জানি, আমরা গিয়েছিলাম তারপরে।
পরিস্থিতি শান্ত করার জন্য। জঙ্গিপুরে কি ঘটনা ঘটেছে জানেন, সবাই খারাপ করেছে এটা আমি বলবো না। ওখানে রেল লাইনের পার্টি উপরে দিয়েছে, করেছে আরএসএস বিজেপি, তাও বলছে পলাশির কাছে। এটা সাধারণ মানুষ করতে পারে না, কারণ সেই অস্ত্র তাদের কাছে নেই। এটা আবার মিডিয়ারা আপনারা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবেন কে জানে। এই কারণে আপনারা সাবধান, আমরা সাবধান, জনগণ সাবধান। উনি টিএমসি দলের বিধায়ক, ঠিক আছে, টিএমসি দলের চাবিকাঠি যাদের তারা বিচার করবেন। অ্যাজ এ আপনার একজন নাগরিক, জমিয়তের একজন নগণ্য পর্যায়ের ব্যক্তি, বাংলার মানুষ আমাদেরকে তাকিয়ে থাকেন, এটাই বলছে, ভরসা রাখেন। এখান থেকে একটা প্রশ্ন করবো, চৌধুরী সাহেব জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি, এই জায়গা থেকে তিনি প্রেস কনফারেন্স করে একটা মসজিদের বিরোধিতা করছেন। না। মুসলিম সমাজের কাছে আপনার ইমেজ কোন জায়গায় যাবে বলে? আপনি আমাকে কত চেনেন জানি না, আমি বাংলায় 1150 মাদ্রাসার সভাপতি। এত নেটওয়ার্ক কারণে আমাদের ডাকে কলকাতা ভরে যায়, অন্য কোনো ব্যক্তির ডাকে পড়ে না। আমাদের ওজনটা বুঝে নেবে। মসজিদ নয় এটা, মসজিদ করবে আলেমরা। ইসলামী দৃষ্টি করে মসজিদের প্রয়োজন আছে কিনা, বাবরি মসজিদের সাথে লিঙ্ক কেন? ধরুন আমাদের মুসলিম সমাজের মা আয়েশা, কথার কথা, আয়েশা মসজিদ কেউ করেছে, কেউ হয়তো অন্য কোনো নাম দিয়ে করেছেন, করতে পারেন। বাবরি মসজিদ না না, এটা উদ্দেশ্য প্রণোদিত, এটা একেবারে মানে কি বলবো, তাদের ব্রেন চাইল্ড যে এই ইস্যুটাকে তৈরি করো, গরম খাবে মানুষ। প্রেস শাসক দলের নেতাই তো করছেন। সেটা বলে আমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক খারাপ নয়। পদক্ষেপটা আমাদের কাছে খুব খারাপ মনে হয়েছে, এটা ব্যবসা খারাপ দিক, বাংলার আবহাওয়াটা খারাপ। বলছি এই যে এত মানুষ আপনার সঙ্গে রয়েছেন বলে আপনি জানাচ্ছেন, এবং আপনার বক্তব্য হচ্ছে যে অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে। স্বাভাবিক কথা। এর আগে আমরা দেখেছি যে কারণে অশান্তির বাতাবরণ একটা জায়গা তৈরি হয়েছিল, যে ওয়াকফ সংশোধনী বিল, সেই বিষয় নিয়ে। কিন্তু এবার দেখা যাচ্ছে রাজ্য সরকারের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে বলা হচ্ছে যে সমস্ত তথ্য দেওয়ার জন্য। এই বিষয় নিয়ে আপনার বক্তব্য দাবি করছে বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে অনেকেই। আপনি কি বলবেন? বিরোধী দলনেতাকে বাই নেম বাই ফেস, ঠিক আছে, নন্দীগ্রাম আন্দোলনে উনি ছিলেন, উনি ওনার হুলিয়া বদলে আজকে অন্য দলে গেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী ওই বেইমানে কোনোদিন করবে না। মুখ্যমন্ত্রীর দলে, টিএমসি দলে আমি আছি, এখনো আছি। উনি কেন বলেছেন, পেট ব্যথা কেন হয়েছে, সে উত্তরটা আমি দেবো, তাকে জিজ্ঞেস করুন। এই প্রেক্ষাপট আমার কেন দায়িত্ব আছে? আমি কি বিজেপির এজেন্ট? বিজেপির খাই পড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। তিনি বলেছেন কোনো কারণে বলতে পারেন, মুক্ত সবার আলগা, তাকে জিজ্ঞেস করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আবার বলছি, ওয়াকফ নিয়ে আমাদের স্ট্যান্ড আমরা পরে বলবো। আমার কথা শুনুন, আমরা যেটা করি বাংলায় ভারতবর্ষে কেউ করে না, এটা আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি। আরে আপনি গুলিয়ে দিচ্ছেন কেন? ওয়াকফ সম্পত্তিটা মুসলমানদের জন্য এসেনশিয়াল, বাধ্য। মুসলমান সমাজের মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, পীরত্ব এসব থাকবে। ওয়াকফ সম্পত্তির একটা দিক যেটা হয়েছে ইউজার, আর একটা হলো কারেন্ট। যেমন ধরুন আপনাদের পাড়ায় কোনো মসজিদ, গোরস্থান আছে, এটা ইউজারের মধ্যে কিন্তু নয়, লড়াইটা হচ্ছে ইউজার। এই ইউজারকে বলছে যে আপনারা এখানে এর মধ্যে উম্মিদ পোর্টালে ঢোকান। এটা একটা বিষয়, আমরা এখন বলবো না, মুখ যখন আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমি নিজে সেখানে পার্টি, আজ সিদ্দিকুল্লাহ নাগরিক সাহেব, মাহমুদ আলী সাহেব আমাদের জাতীয় সভাপতি পার্টি, মুসলিম পার্সোনাল বোর্ড পার্টি, এবং মৌলানা আরশাদ মাদানী সাহেব তিনি পার্টি, 200 পার্টি। সকলের আর্গুমেন্ট, কপিল সিব্বল সিংভি টপ র্যাঙ্কের লয়ার, সব কিছু করার পরেও
বিচারপতিরা ঢোক গিলেছেন, এন্ট্রিম অর্ডার দিয়েছে। এটা একটা পিকুলার জায়গায় দাঁড়িয়ে আছে। ওই নিয়ে আমাদের মন্তব্যটা পরে করব। সরকার তো এখন নোটিফিকেশন করে বলছে আমার কত বক্তব্য শোনেন, কেন্দ্র সরকারের কোনো আইন নস্যাৎ করার ক্ষমতা রাজ্যের হাতে আছে কি? এটা পরিষ্কার কথা। না, না, এই প্রশ্নটা এইবার এটাতেই আমার প্রশ্ন কে করবেন কে করবেন না। তবে আমি আপনাদের বলছি, উম্মিদ পোর্টালের যে সাবজেক্টগুলো আছে 46টা বিষয় আছে। 46 এই সেই 46টা বিষয় যারা পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন কত কঠিন এবং কঠোর। বুঝতে পারলেন? আমরা জমিয়তের পক্ষ থেকে 3 দিন আগে আমাদের ভোপালে মিটিং হয়েছে, আমরা এক্সটেনশনের দাবি করেছি। গতকাল সুপ্রিম কোর্ট বলেছে আমরা উম্মিদ পোর্টালে এক্সটেনশন দিতে পারবো না, আপনারা চলে যান এতে ট্রাইব্যুনাল দেবে। এখন সে ট্রাইব্যুনালে যাওয়া হবে কি হবে না, সর্বোচ্চ নেতৃত্ব দিল্লিতে হাতে, তারা যোগাযোগ করছে। সব কথাটা এক জায়গায় গুলিয়ে দেবে। তাহলে প্রশ্নটা অন্য ছিল। প্রশ্নটা হচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রী প্রথমে কেন বলেছিলেন যে এই আইন আমরা এই রাজ্যে বলবৎ করতে দেব না, আপনাদের কোনো চিন্তা নেই, আমি রয়েছি এখানে। তারপরে 7 দিন আগে আমি বুঝলাম, আমি জিজ্ঞেস করি, আমি এই মিডিয়াতে আপনাদের সহ আমার পরিচিত, খুব বেশি ঘনিষ্ঠ কেউ আছেন কেউ নেই, সব পরিষ্কার। আমরা বরাবর বলি আমি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি নই। মুখ্যমন্ত্রীর প্রশ্নটা সিদ্দিকুল্লাহ উত্তর দেবে কেন? যান না, মানবো না, যান কালীঘাটে, সেটা যেতে পারবেন না। মুখ্যমন্ত্রী উত্তর আমি দিতে যাবো কেন? আমার স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার বলে দিচ্ছি। এবং আমরা আপনাদের সামনে ওয়াকাফ নিয়ে আমরা রীতিমতো অনুশীলন করছি, এটাও বলছি। আমরা বাংলার সম্পদ কত ছিল কি আছে আপনাদের, আমাদের চিন্তা বেশি। আমার এটা পলিটিক্যালি অথবা ওই কিনা মিডিয়ার জন্য নয়, এটা অস্তিত্বের লড়াই। আমরা ভেবে আপনাদেরকে স্ট্যান্ড পয়েন্টটা বলবো। আমরা অলরেডি বলি, এখন আপলোড করার ব্যাপারে আমরা পার্সোনাল বোর্ড বলেছে, জমিয়ত উলামা হিন্দ বলেছে, সামাজিকভাবে মুসলিম সংগঠন হিসেবে। এবার আপলোডের ব্যাপারে মুখ্যমন্ত্রী বা ওয়াকাফ বোর্ড একটা রাস্তা বলে দিয়েছে, যারা করবেন 100% সেখানে হবে, এটা আমি বিশ্বাস করি না। ওদের যে শর্ট উম্মিদ পোর্টালের যে 46টি মানে বিষয় কঠিন পর্যায়ে, সেটা কজন করতে পারবেন কজন করবেন সেটা পরে। তবে এটা আমি বলছি, ওয়াকাফের বিষয় নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি, এটা খুব পরিষ্কার। এই দুশ্চিন্তা উপরে মানে ঘি ঢেলে আগুন লেগে দিচ্ছে দিল্লি সরকার। তারা সমস্ত ব্যাপারটা সব জানে, কাগজ কে আছে রেখেছেন কে রাখেননি, একটা কোশ্চেনের জায়গায় তারা তৈরি করে ফেলেছে। এখন কি হবে ভবিষ্যতে আমরা এখন আপনাদের সাথে বলতে পারবো না। লড়াইটা কিন্তু খুব কঠিন আমাদের সামনে, তাও বলছি। সে লড়াইটা কিভাবে হবে না হবে এই ব্যাখ্যাটা আজকে আমি দিতে চাইছি। 5 তারিখ লাস্ট ডেট, শুক্রবার। ধরুন এখন পর্যন্ত 4000-এর মতো প্রপার্টি আপলোড করা সম্ভব গেছে, 82,000-এর প্লাস প্রপার্টি রয়েছে। এই প্রপার্টি গুলো 5 তারিখের মধ্যে যদি আপলোড না হয়, আমি বলে দিই, ভালো করে শুরু। কেউ যদি ধরুন এতে নথিভুক্ত বা রেজিস্ট্রেশন না করে, সে প্রপার্টিতে তো আর সেই ওয়াকাফের বাইরে যাবে না। ওয়াকাফ ইজ ওয়াকাফ। কি হবে তখন আপনারা বুঝবেন। আমি কেন আপনাকে বলবো এখন আমরা ভবিষ্যতে কি করবো? হ্যাঁ বলি, এখনো 5 তারিখ হয়নি, আজ তো কেবল 2 তারিখ। কেন্দ্র সরকার, আরে একদিনে অনেক কিছু উল্টে যায়, 2 দিনে উল্টে যায়, আপনি একে বলছেন কেন? তবে আমি বলছি যতটুকু আমাদের মানে এটা আশা বলতে পারে, কেন্দ্র সরকারও ভাবছে, এমন নয় তারা নয়, ভাবছে তারা সবাই। কি হবে সেটা আমি কেন কি করে বলবো? সব অস্ত্র যদি আপনাদের দেখাবো তো আগামী কি দেখাবো? বলছি বিরোধীরা বলছে যে এই 7 দিন আগে নোটিফিকেশনের মধ্যে দিয়ে রাজ্য সরকার এই ওয়াকফ সংশোধনী আইনটাকে মেনে নিতে শুরু করলো। আপনারা জমিয়ত কি তাই মনে করছেন? আমরা বলি আমাদের ব্যাপারে স্টাডি করেননি এই ব্যাপারে। আমরা যতক্ষণ থেকে পশ্চিমবাংলায় সামাজিক কাজ করছি, শহীদ মিনার, রানী রাসমণি এভিনিউ, রাজ্য জেলা স্তরে যত সভা করেছি, ওয়াকাফ একটা এজেন্ডা ছিল। আপনারা ভুলে গেছেন, আপনারা অফিসে দেখবেন। তাহলে আমরা লড়াই করছি ওয়াকাফের পক্ষে,
সুরক্ষিত করার পক্ষে। অতএব আমাদের বক্তব্য ওই আইনকে ধাক্কা দিয়ে নস্যাৎ করার ক্ষমতা নেই। কেন্দ্র যদি পরিবর্তন হয় সরকারে 2/3 মেজরিটি, তখন তারা কিছু করতে পারবে। এই মুহূর্তে ওয়াকাফ সম্পত্তি স্ট্যান্ড কেন্দ্র নিয়েছে, রাজ্য সরকার বলেছে তোমরা পোর্টালে মানে রেজিস্ট্রেশন করো, ঠিক আছে, কিন্তু সব যারা করতে পারবেন না সেই সম্পত্তিকে হস্তক্ষেপ করলে তাকেও 10 বার ভাবতে হবে। আন্দোলন হবে তখন। দেখ আজ কালকের কথা আজকে বলতে যাবে কেন বসে? এখন বিয়ে হলো না, আপনি বলছেন ছেলে কেমন হবে? চলে।